আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার বিদায় নেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি। নির্বাচনের সময় নিয়ে দলগুলোর বক্তব্য রাজনৈতিক প্রক্রিয়ার অংশ বলেও মন্তব্য করেন তিনি। আইন উপদেষ্টা বলেন, নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হচ্ছে সরকারের, দলের নয়। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সংবাদ সম্মেলনে দুদক, আইন এবং নির্বাচন নিয়ে সংস্কার কমিশনগুলোর সুপারিশ 2 মাসের মধ্যে আইনে পরিণত হবে বলেও জানান তিনি। বলেন, এসব আইন সংস্কারের জন্য আইন মন্ত্রণালয়ে একজন আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের ইচ্ছা আছে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত আইন, বিচার বিভাগীয় সংস্কার কমিশনের আইন, নির্বাচন কমিশন সংস্কার কমিশন আইন, এগুলির মধ্যে যেগুলি আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে করার কথা আর কি, আমার ধারণা আগামী 1-2 মাসের মধ্যে সব শেষ হয়ে যাবে। ঠিক আছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশকে 40 লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। আগামী নির্বাচন আন্তর্জাতিক মানের হবে বলে আশা প্রকাশ করেন মিলার। বলেন, আগামী মাসে বাংলাদেশে আসবে বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল। বেলা 11টার দিকে নির্বাচন ভবনে বৈঠকে যোগ দেন রাষ্ট্রদূত সহ 6 সদস্যের প্রতিনিধি দল। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি, পরিকল্পনা এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে প্রাথমিক প্রস্তুতি হিসাবে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক করছেন ইইউ প্রতিনিধিরা। আগেও কয়েক দফা সিইসির সাথে বৈঠক করে ইইউ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সব সহায়তা দিতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশকে অগ্রাধিকার দেয় ইইউ। একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সব সহায়তা করা হবে। বাংলাদেশে জবাবদিহিতামূলক, অবাধ, সুষ্ঠু নির্বাচনের আশা করছি। সেই সাথে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখার প্রত্যাশা ইইউর। সেজন্য নির্বাচন বিষয়ে প্রশিক্ষণ ও সক্ষমতা বাড়াতে কমিশন ও সুশীল সমাজের সাথে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনী দায়িত্বে পুলিশ নিয়োগ নিয়ে হিমশিম খাচ্ছে সরকার। কারণ বিগত 3 নির্বাচনের বিতর্কিতদের এবার দায়িত্ব দেয়া হবে না। অথচ পুলিশ সদস্য প্রয়োজন 1.5 লাখ, যা এত অল্প সময়ে পূরণ করা অসম্ভব। এছাড়া পুলিশের মনোবল নিয়েও সন্দেহ রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনে সেনাবাহিনীকেই সর্বোচ্চ দায়িত্ব নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এর মধ্যে প্রস্তুতি শুরু করেছে পুলিশ। বাহিনীর মোট জনবল 1,93,487 জন। নির্বাচনের জন্য লাগবে 1.5 লাখ। সেপ্টেম্বরে শুরু হবে তাদের প্রশিক্ষণ। অথচ বিগত 3 নির্বাচনের বিতর্কিত ওসি, অতিরিক্ত পুলিশ সুপার, এসপি ও ডিআইজিদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। তবে তারা মানসিকভাবে এখনো অপ্রস্তুত। ফলে নির্ভর করতে হবে সেনাবাহিনীর উপর। আর্মিকে ব্যবহার করা, যেটা আওয়ামী লীগ আমলে আর্মিকে এই দায়িত্ব থেকে দূরে রাখা হয়েছিল আর কি। সবসময় ইলেকশনের ডিউটিগুলোতে তো আর্মি করে আসতেছিল। আগের যতগুলো ভালো ভালো ইলেকশন হয়েছে সবগুলো ইলেকশনে আর্মির একটা রোল ছিল। সুতরাং এবার যদি তারা সেই রোলটা প্লে না করে তাহলে তো তাদের অর্গানাইজেশনাল একটা দুর্নাম হবে। এবার নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সব বাহিনী মিলে দায়িত্ব পালন করবে প্রায় 8 লাখ সদস্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর বাড়িধারা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষক, অবসরপ্রাপ্ত এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। প্রথমেই আপনার কাছে একটু জানতে চাই যে নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য মাঠে থাকবেন, তবে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে পুলিশের ভূমিকাও তো গুরুত্বপূর্ণ বলেই আমরা জানি। তাদের সংখ্যা পর্যাপ্ত না হলে কতটা চ্যালেঞ্জ তৈরি হবে? যেটা বললেন, ইতিমধ্যে তো সিদ্ধান্ত হয়ে গেছে সেনাবাহিনী মাঠে থাকবে এবং পুলিশের যে দুর্বলতাগুলো আপনারা তুলে ধরেছেন সেটাও যৌক্তিক। তবে আমি আশা করব যে বর্তমান এখন আজকে থেকে
নির্বাচন পরবর্তী যে সময়গুলোতে যদি পুলিশ বাহিনীকে আরো সুসংগঠিত করা যায় এবং আরো যে আপনার গ্রাম পুলিশ সহ বিভিন্ন যে সংস্থাগুলো আছে সেগুলোকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। আমি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে যত কম সম্ভব এক্সপোজার দেওয়া যায়, যত কম তারা এই ধরনের বেসামরিক কাজে ইনভলভ হয়, ততই সেনাবাহিনীর জন্য মঙ্গল। তবে বাস্তবতাকে স্বীকার করতেই হবে, বর্তমান পরিস্থিতিতে সেনাবাহিনীর ব্যবহার হবে এবং আমি মনে করি যে তারা তাদের দায়িত্ব অত্যন্ত সুচারুভাবে কমপ্লিটলি নিউট্রাল থেকে এবং তাদের অর্পিত দায়িত্ব তারা সুষ্ঠুভাবে সম্পন্ন করবে বলে আমার বিশ্বাস। সেক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি, যদি সেনাবাহিনীর সংখ্যা কমিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে পুলিশেরও মনোবলের কথা বারবার বলা হচ্ছে এবং বিতর্কিত হয়েছে তারা, সেজন্যই তো ভিন্ন আঙ্গিকে চিন্তা ভাবনা করা হচ্ছে। আপনার পরামর্শ আসলে কি আগামী নির্বাচনে? আমি মনে করি যে অ্যাভেলেবল ফোর্স যা আছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের সরকার তাদেরকে ডিপ্লয় করতেই পারে এবং তারা ফেব্রুয়ারি মাস তারা সেটা প্ল্যান করে আগে থেকেই তারা ডিপ্লয়েড হয়ে যাবে বিভিন্ন এলাকায়, এবং যে এলাকায় যাদের এরিয়া অফ অপারেশন আছে সেখানে হবে, এবং নির্বাচনের আগে তারা যাবে, নির্বাচনের পরে তারা চলে আসবে। এটা আমি কোনো সমস্যা দেখছি না, কিন্তু যেটা আমি বলছি যে এটাকে একটা রুটিন ভাবে প্রত্যেক বছর আপনার নির্বাচন যখনই আসবে আমি সেনাবাহিনী চাই, এই যে একটা হিউম্যান ক্রাই করা হয়, এটা ঠিক না। আস্তে আস্তে এর অর্থই হচ্ছে আমাদের বেসামরিক প্রশাসন দুর্বল। এই দুর্বলতাগুলো এবার যদি নাও হয়, ভবিষ্যতের জন্য আমাদের নজর দিতে হবে যে ক্রমেই আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং লোকাল ল অ্যান্ড অর্ডারগুলো আমাদের এতটুকু সংগঠিত হওয়া উচিত যে এই ধরনের দায়িত্ব আমরা নিজেরাই পালন করতে পারবো সামরিক বাহিনীর সহায়তা ছাড়াই। তবে এবারের জন্য এটা ঠিক আছে, আমাদের একটা দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং পুলিশ বাহিনী অনেকের চোখেই এবং সঙ্গত কারণেই তারা বিতর্কিত। সুতরাং আমার মনে হয় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই থাকবে, আমাদের বিজিবিও সেখানে থাকবে, যার যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব তারা পালন করবে। কিন্তু আমি যেটা বারবার বলছি যে এটা রুটিন হয়ে যাওয়া উচিত নয়। জি, বুঝতে পেরেছি আপনার বক্তব্য এই জায়গাটাতে আমার কাছে স্পষ্ট। আর আপনার কাছে আরেকটু জানতে চাই যে মনোবল হারানোর কথা বারবার বলা হচ্ছে এবং বিতর্কিতদের কথাও বলা হচ্ছে। এখন যারা বিতর্কিত তাদের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, আর মনোবল বাড়ানোর জন্য, পুলিশের মনোবল বাড়ানোর জন্য কি কি করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমার মনে হয় যে এই যেসব সিদ্ধান্ত দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছে সেগুলো দ্রুত নিতে হবে, কারণ যারা সত্যিকার অর্থে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার ব্যাপারে যেরকম একটা আইনগত ব্যবস্থা নিতে হবে। যারা যা সন্দেহের বশবর্তী হয়ে বা কারো জাস্ট ক্ষোভ বা তার একটা ব্যক্তিগত আক্রোশের মুখোমুখি হয়ে কোনো পুলিশ সদস্যকে ভিক্টিমাইজ করা, সেটাও ঠিক নয়। এবং এগুলো তারা যদি দেখতে পায় তাদের অর্গানাইজেশনসকে সত্যিকার অর্থে আমরা সম্মান করছি, তাদের কমান্ড স্ট্রাকচারকে আমরা সম্মান করছি, বেসামরিক প্রশাসন সম্মান করছে, অ্যাডমিনিস্ট্রেশন সম্মান করে, তাহলে পুলিশের মনোবল ফিরে আসবে। সেটা এখনো আমরা দেখতে পাচ্ছি যে ইমপ্রুভ হচ্ছে, কিন্তু রাস্তাঘাটে বিভিন্ন ঘটনায় পুলিশ অ্যাকশন নিচ্ছে, কিন্তু তারপরেও যেমন ধরুন অতি সম্প্রতি ঘটে যাওয়া কিছু কিছু মব অ্যাটাকের কথা আমি বলবো, এবং কিছু কিছু বিরাট বড় ধরনের যেটা আইনের ব্যত্যয় হয়েছে, সেখানে পুলিশের ভূমিকা আরো সক্রিয় হওয়া উচিত ছিল, যেটা গতকাল আইন উপদেষ্টা বলেছেন। আমি চাইবো যে কমান্ড স্ট্রাকচারে তারা অতি দ্রুত ফিরে আসুক এবং তাদেরও মনোবল বৃদ্ধির জন্য সরকার যা যা করার সেটা করা উচিত, এবং তারাও নিজেদের এবং সাধারণ জনগণের নিরাপত্তার জন্য তো আসলে এটি খুব জরুরি। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা চেয়ে আন্দোলনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা, এতে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। অন্যদিকে শিক্ষার্থীরা বলছেন বৈষম্য বিরোধী দেশে কোটার স্থান নেই। শিক্ষক কর্মকর্তাদের আন্দোলনের প্রতিবাদে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরাও। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বাড়ছে সেশন জটের সংখ্যা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল সহ ৮ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক সুবিধা থাকলেও ব্যতিক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই সংকট নিরসনেই এই কর্মসূচি বলছেন শিক্ষক কর্মকর্তারা। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক সুবিধা বিদ্যমান, সেক্ষেত্রে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী এই প্রাতিষ্ঠানিক সুবিধা হতে বঞ্চিত হব কেন? দীর্ঘদিন আন্দোলনের পরে প্রশাসনের আশ্বাসে আমরা আন্দোলনটা স্থগিত রেখেছিলাম। এখন দেখলাম যে আমাদের সন্তানদের ভর্তি যেখানে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি করানোর কথা ছিল, যারা পাশ করেছে, সেটা থেকে যখন আমরা নিরাশ হই তখন আমাদের সেই পূর্বের আন্দোলন আবারও আমরা শুরু করি। শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের দাবিকে অযৌক্তিক বলছেন শিক্ষার্থীরা। রাকসু নির্বাচনকে ঘিরে নতুন করে ক্যাম্পাসকে অশান্ত করার ষড়যন্ত্র হচ্ছে দাবি তাদের। পোষ্য কোটার যে পুনরায় একটা অযৌক্তিক এই দাবি নিয়ে যে প্রশাসনের সামনে আবারও শিক্ষকরা এবং কর্মচারীরা যে আবারও দাঁড়াচ্ছেন, এটা আসলে আমাদের জন্য খুবই অ্যালার্মিং একটা বিষয়। রাকসু নিয়ে যে ক্যাম্পাসে আমেজ ছিল সেটাকে ধূলিসাৎ করার জন্য আমরা এটা দেখছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একটা যৌথ ষড়যন্ত্র। এদিকে শিক্ষার্থীদের সাথে শিক্ষক কর্মকর্তাদের মুখোমুখি অবস্থানে স্থবির ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দুপক্ষকেই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর আহ্বান কর্তৃপক্ষের। প্রশাসনের থেকে আমরা বলবো যে কিছুটা আমাদের জন্য বিব্রতকরই, কারণ শিক্ষার্থীরা পড়বে আর আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা শিক্ষকরা পড়াবে এবং অন্যরা সহযোগিতা করবে, তাদের দুইজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ক থাকা দরকার। এই জায়গাটা যদি না থাকে, আমাদের বিশেষ করে আজকে দেখেন আপনি ক্লাস পরীক্ষা বন্ধ হয়েছে, এটা সবচাইতে শিক্ষার্থীদের জন্য একটা ক্ষতিকর। গত 2 জানুয়ারি ছাত্রদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা বাতিল করে প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এখানে শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা সবাই আন্দোলনে রয়েছেন, সেক্ষেত্রে সমঝোতা বা সমাধান কোথা থেকে আসবে? দেখুন, এখানে মূল উদ্যোগটা নিতে হবে প্রশাসনকে, কারণ প্রশাসনকে এই সংকট নিরসনে প্রধান ভূমিকা রাখতে হবে। সেই সাথে এখানে শিক্ষক শিক্ষার্থী উভয়কেই কিন্তু তাদের যে অবস্থান, যে সরে এসে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে একটি সুষ্ঠু সমাধানের পথে এগিয়ে যেতে হবে। আর এখন যদি দাবির কথা বলা হয়ে থাকে, তাহলে এখানে আমরা দেখছি যে শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কিন্তু তাদের যে দাবি, সেই দাবিতে তারা এখানে টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন এবং তারা বলছিলেন যে তাদের দাবিগুলো যদি আগামীতে প্রশাসন বিবেচনা না করে থাকে, তাহলে তাদের আন্দোলন আরও বেগবান হবে এবং এরপর সামনে কিন্তু আরও কঠোরতর কর্মসূচি তারা দিতে বাধ্য হবেন, এটি কিন্তু তারা বলছিলেন। সেই সাথে তারা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি এবং চিটাগাং ইউনিভার্সিটি সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই প্রাতিষ্ঠানিক সুবিধাগুলো রয়েছে। ঠিক তারা বলছিলেন যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন এই সুযোগ সুবিধাগুলো অব্যাহত রয়েছে, তারা এই সুযোগ সুবিধাগুলোর আওতায় রয়েছে, তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারা কেন বঞ্চিত হবে? এটি মূলত তাদের মূল। যে তাদের আন্দোলন আরো সামনে বেগবান হবে যদি না প্রশাসন তাদের সাথে বসে বা প্রশাসন একটি সুষ্ঠু সমাধানের পথে এগিয়ে যায়, এটি কিন্তু তারা বলছিলেন। এবং তাদের আরেকটি দাবি কিন্তু এখানে আছে যে নিরাপত্তার প্রসঙ্গটি রয়েছে, সেই সাথে তাদের যে আবাসিক স্থল রয়েছে সেটি সংস্কারের বিষয়গুলো রয়েছে, সেই সাথে তাদের যে আবাসিক স্থল রয়েছে সেটি সংস্কারের বিষয়গুলো রয়েছে। তো সার্বিক বিষয় নিয়ে কিন্তু তারা বলছেন যে তাদের এই যে ক্লাস বাদ দিয়ে অথবা তাদের কর্মস্থল বাদ দিয়ে তারা এখানে এসে অবস্থান করবেন, এটিও কিন্তু তারা কখনো প্রত্যাশা করেন না। তবে এখানে শিক্ষক শিক্ষার্থী প্রত্যেকে প্রত্যেকেরই প্রত্যাশা। সহকর্মী মুস্তাফিজুর রহমান জানাচ্ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা দেখবেন, ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি, প্রায় সব ওয়ার্ডেই এডিসের ঘনত্ব 20-এর বেশি বলছেন গবেষকরা। এবার সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলংয়ে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত। জুলাই আন্দোলন দমনে সরাসরি হত্যায় অংশ নেয়া আসামির জামিনের প্রতিবাদ ও বিচারের কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শহীদ পরিবারের সদস্যরা। এ সময় আইন উপদেষ্টা ও বিচারকের পদত্যাগ দাবি করেন তারা।
সকাল 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করেন তারা। এতে অংশ নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষীদাতারাও। এ সময় শহীদ তাইম, আলভি, সিয়াম, সজলের পরিবারের সদস্যরা বক্তব্য রাখে। জুলাই হত্যা মামলার আসামিদের তাদের অভিযোগ, অর্থ লেনদেন সহ বিভিন্ন স্বার্থে জামিন দেয়া হচ্ছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় জড়িত অনেক পুলিশ সদস্যদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া হয়েছে। তথ্য দেওয়ার পরও তাদের গ্রেপ্তার করা হয়নি বলে ক্ষোভ জানান বক্তারা। রাষ্ট্র কি বিচার করবে? এই রাষ্ট্রের জন্য কি এতগুলো মায়ের সন্তান তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করে গিয়েছে? আমার মনে হয় 3 মাসের ভিতর সেই বিচার কাজ সম্পূর্ণ করা যায়, কিন্তু এখনো একটা বছর পেরিয়ে গেল, আমাদের রক্তের বিনিময়ে তারা শুধু আমাদের তামাশা করে। এবার ডেঙ্গু পরিস্থিতির খবর। এবছর ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন। উত্তর ও দক্ষিণ সিটির প্রায় সব ওয়ার্ডে এডিসের ঘনত্ব মিলেছে 20-এর বেশি। কোন কোন ওয়ার্ডে এই ঘনত্ব 100। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মিলেছে এই তথ্য। এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মশার প্রজনন হার জানতে ব্যবহার করা হয় ব্রুটো ইন্ডেক্স। এটি মূলত এডিস মশার লার্ভার ঘনত্ব নির্দেশ করে, যা থেকে ডেঙ্গুর ঝুঁকি বোঝা যায়। এরই মধ্যে এডিস মশার ঘনত্ব জানতে জরিপ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। সেখানে দেখা গেছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ব্রুটো ইন্ডেক্সে এখানে এডিসের ঘনত্ব মিলেছে 100 পর্যন্ত। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রায় প্রতিটি ওয়ার্ডেই এখন এডিস মশার ঘনত্বের ইন্ডেক্স 20-এর উপরে আছে। কোনো কোনো জায়গাতে আমরা এই ইন্ডেক্স 100-র উপরেও পাচ্ছি। এই মুহূর্তে যে বৃষ্টিপাতগুলো হচ্ছে, এই বৃষ্টিপাতটা যখন বন্ধ হয়ে যাবে এই মাসের শেষের দিকে এবং আগামী মাসে এডিস মশার ঘনত্ব আরও বাড়বে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঝুঁকি আরও বেশি তৈরি হবে। তবে সব ওয়ার্ডেই এডিস নিধনে বিশেষ কর্মসূচি নেওয়ার কথা জানিয়েছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। ডিএনসিসি থেকে রোগী খুবই কম যদি আমরা বলে থাকি, কিন্তু আমরা এটাতে আত্মতৃপ্তি না করে ভবিষ্যতে যেন যদি বড় ডিজাস্টার হয় এটাকে মাথায় রেখে এটা মোকাবেলা করার জন্য কিন্তু আমাদের প্রস্তুতিগুলো চলছে। নির্মাণাধীন ভবন এগুলোতে অনেক সময় পানি জমে থাকে চৌবাচ্চায়, এখানে সেখানে। তো এখানে যাতে এরকম কোনো পানি জমে না থাকতে পারে সে বিষয়ে তারা মোবাইল কোড করতেছে। এই কার্যক্রমগুলো, প্রশাসনিক কার্যক্রমগুলো আমাদের চলমান রয়েছে। বিশেষজ্ঞরা অ্যাপ্রিহেন্ড করতেই পারেন বা জনগণ তারা অ্যাপ্রিহেন্ড করতে পারেন। তো আমার মনে হয় না যে এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো বলে বা এটা ছড়িয়ে পড়বে এরকম আমার কাছে মনে হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর ঢাকার 2 সিটির মধ্যে শুধুমাত্র ঢাকা দক্ষিণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 3778 জন। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে এই সিটি কর্পোরেশনেই 48 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জ থেকে আরও 50,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে কোম্পানিগঞ্জের পাড়ুয়া এলাকা থেকে পাথরগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান। জানান, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানিগঞ্জের পাড়ুয়া ভাঙতি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রায় 50,000 ঘনফুট সাদা পাথর উদ্ধার করা হয়েছে। এ নিয়ে প্রায় 5 লাখ ঘনফুট সাদা পাথর উদ্ধার করেছে প্রশাসন। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। এখন পর্যন্ত খনিজ সম্পদ ব্যুরোর মামলায় মোট 11 জনকে আটক করা হয়েছে। এছাড়া সাদা পাথর লুটপাটে জড়িতদেরকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। সিলেটের অন্যতম পর্যটন স্পট জাফলংয়ে এবার পাথর লুটের ঘটনায় মামলা হয়েছে। রাতে অজ্ঞাতদের আসামি করে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়। গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ জানান, জাফলংয়ের ইসিএ ভুক্ত এলাকা থেকে পাথর লুটের ঘটনায় মামলা করেন সদর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মোনায়েম। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত 100 থেকে 150 জনকে। এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানান তিনি। এদিকে জাফলংয়ের ইসিএ ভুক্ত এলাকা থেকে লুট হওয়া পাথর প্রতিস্থাপনের কাজ করছে প্রশাসন।
কক্সবাজারের ক্যাম্পের রোহিঙ্গাদের নানা অপরাধে জড়িয়ে পড়া নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। রোহিঙ্গাদের সংখ্যা বাড়ার সঙ্গে কঠিন হচ্ছে পরিস্থিতি সামাল দেয়া। সমস্যার স্থায়ী সমাধানে প্রত্যাবাসনে জোর দেয়া হলেও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে কাটছে না অনিশ্চয়তা। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৩টি আশ্রয় শিবিরে বাস মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের, যাদের বেশিরভাগই এসেছেন ২০১৭ সালে রাখাইনে জাতিগত নিধন শুরুর পর। ক্যাম্পে বিপুল মানুষের আশ্রয় যেখানে নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে, সেখানে পরিস্থিতি কঠিন করে তুলেছে কিছু রোহিঙ্গার অপরাধ প্রবণতা। সময় গড়ানোর সঙ্গে খুন, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হওয়ার বিষয়গুলো সামনে আসছে। আরএস ও আরসা ৩-৪টা দল করে এক দল আরেক দলকে মারধর করে। এসব কেন করছে আমরা জানি না। তারা এখানে একজন আরেকজনের সাথে শত্রুতা করে, মারামারি করে। শুধু ক্যাম্প নয়, রোহিঙ্গাদের কারণে আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আশঙ্কা তৈরি হয়েছে, যা নিয়ে উদ্বিগ্ন স্থানীয় নাগরিকেরাও। রোহিঙ্গাটা বর্তমানে বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেরাই নিজেদের সংঘাতে লিপ্ত হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে তারা ডিটেরিয়েট করছে। রেহাইয়ের পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে রোহিঙ্গাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা। রোহিঙ্গা সংকট সমাধানে ঘুরে ফিরে আসছে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটছে না। সাম্প্রতিক সময়ে রাখাইনের পরিস্থিতির কারণেই মূলত সেখানকার রোহিঙ্গারা আপনার বঙ্গোপসাগর দিয়ে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার দিকে যাচ্ছে, কারণ তারা জানে ক্যাম্পের পরিস্থিতিও ভালো নয়। প্রত্যাবাসন প্রক্রিয়ায় গতি আনতে আলোচনায় প্রতিনিধিত্ব নিশ্চিতে জোর দিচ্ছেন রোহিঙ্গা নেতারা। বাংলাদেশ সরকারেরও রাজনৈতিক প্রতিনিধি এবং পশ্চিমা দেশগুলোর সাথে কে কথা বলবে তার জন্য আমাদের সংগঠন দরকার, কারণ যে কোনো একদিন আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমারে ফেরত যেতে হবে। উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে নতুন পুরাতন মিলিয়ে রোহিঙ্গা সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। শিল্পের কাঁচামাল আমদানি মূল্য পরিশোধের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে সর্বোচ্চ ৩৬০ দিন করা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মূল্য পরিশোধ করা যাবে। মূলত পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত। নির্দেশনায় বলা হয়, এতদিন ব্যাক টু ব্যাক আমদানি, কৃষি উপকরণ ও রাসায়নিক সার সহ শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে সরবরাহকারী ও ক্রেতা ঋণের আওতায় মূল্য পরিশোধের সর্বোচ্চ সীমা ছিল ১৮০ দিন। নতুন সিদ্ধান্তে এই সময়সীমা বাড়িয়ে ৩৬০ দিন করা হয়েছে। এর ফলে ডলার সংকটময় পরিস্থিতিতে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। তবে রপ্তানি উন্নয়ন তহবিলের ঋণের আওতায় আমদানির ক্ষেত্রে এই সুবিধা প্রযোজ্য হবে না। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা থাকছে। যুক্তরাষ্ট্রে ৬,০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল। ফিলিস্তিনের প্রতি সংহতি সহ নানা অভিযোগ। ক্রিকেটারদের সাথে বিসিবি সভাপতির বৈঠক। বিপিএল এ ফিক্সিং এর অভিযোগ ও উইকেট ইস্যুতে আলোচনা। ২০২৬ সালে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত নন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণ হলে রপ্তানি সহ নানা খাতে নেতিবাচক প্রভাব পড়বে। তবে এলডিসি উত্তরণ পেছানো বাস্তবসম্মত বলে মনে করছেন না অর্থনীতিবিদরা। তাদের মতে, নির্বাচিত সরকার প্রয়োজনীয় সংস্কার করলে নির্ধারিত সময়েই উত্তরণ সম্ভব। বিশ্ব বাণিজ্য সংস্থার আওতায় শুল্কমুক্ত সুবিধায় ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে বাংলাদেশ, যেখানে রপ্তানি খাতে প্রণোদনার পরিমাণ প্রায় ৯,০০০ কোটি টাকা। তবে ২০২৬ সালে এলডিসি থেকে পুরোপুরি বের হওয়ার পর এসব সুবিধা থেকে বঞ্চিত হবে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, এলডিসি থেকে উত্তরণ হলে বাংলাদেশের পণ্য রপ্তানিতে শুল্ক বাড়বে ১২%, আর বিভিন্ন বাণিজ্য সুবিধা নিশ্চিত করতে না পারলে রপ্তানি কমবে প্রায় ১৪%। তাই এলডিসি থেকে বের হলে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে রপ্তানি খাত, দাবি ব্যবসায়ীদের।
ইউরোপিয়ান কান্ট্রি, তাদের যে ডিউটি ফ্রি যে অ্যাক্সেস আছে, সবগুলো মিলে অনেকগুলো ইস্যু উই আর নট রেডি রাইট ওয়ে। তো অনেক সমস্যার মধ্যে আমরা আবর্তন হয়ে যাবে এবং কস্ট অফ বিজনেস নিয়ে আমাদের আপনার চ্যালেঞ্জ চলে আসবে। আমাদের আরেকটু সময় ব্রিদিং দরকার। অর্থনীতিবিদরা বলছেন উন্নয়নশীল দেশের কাতারে ওঠার রোডম্যাপ নিয়ে ব্যবসায়ীরা বেশ কয়েক বছর ধরে সময় পাওয়ার পরও প্রস্তুত হচ্ছে না। তবে এখন এই কারণ দেখিয়ে সময় পেছানো যাবে না, তাই নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণের পক্ষে বিশ্লেষকরা। যদিও ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে এলডিসি উত্তরণ নিয়ে পর্যালোচনা করছে সরকার। বহির্ভূত যারা রয়েছেন প্রায় সকলেরই এক ধরনের মানসিকতা রয়েছে, সেটি হলো চাপে পড়লেই কেবলমাত্র আমরা সংস্কার অনুবর্তী হই, অতিরিক্ত ব্যয়ের সম্মুখীন হতে হচ্ছে। সেই জায়গাগুলো সংশোধন করাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। তার কারণ হলো স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে গেলে যে সমস্ত জায়গাগুলোতে সংস্কার করতে হবে, সেই সংস্কারের জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের খুব বেশি উদ্যোগ নেই। আলাপ হচ্ছে এখানে, আমি আলাদা করে এটা নিয়ে বলতে পারি। আমি অর্থনীতিবিদ হিসাবে এই রুমের বাইরে, সরকারের বাইরে গিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু এখানে সরকারের অনেকগুলো কমিটি কাজ করছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি পণ্য ও বাজার বহির্মুখীকরণে জোর দিচ্ছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এরই সাথে শেষ করছে আজকের বিরতিহীন সংবাদ দুপুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ সাথে থাকার জন্য।